শাভি আলোনসোর ওপর কি চাপ দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে? কারণ শেষ ৮ ম্যাচের মধ্যে মাত্র 2টা জয় ছিল রিয়াল মাদ্রিদের ঘরে এসে ম্যানচেস্টার সিটি জিতে গেল চ্যাম্পিয়ন্স লিগে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য আরো একটা বড় ধাক্কা। একে তো আপনার ইনজুরিতে একের পর এক ফুটবলার তারা হারাচ্ছে, ফর্ম নাই, আলোনসোর ওপর এখন মনে হচ্ছে রাজ্যের চাপ। অথচ এই 8টা ম্যাচের মধ্যে সম্ভবত রিয়াল মাদ্রিদের ভক্ত এবং যারা ম্যাচটা দেখেছেন সমর্থকরা তারাও এগ্রি করবেন যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা দুর্দান্ত খেলেছে, কিন্তু আনফরচুনেটলি রিয়াল মাদ্রিদের রাতটা গতকালকে ছিল না। রদ্রিগো কি দুর্দান্ত 32 ম্যাচের গোল খরাটা ভাঙলেন তারই প্রিয় ওপোনেন্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে, কিন্তু এরলিং হল্যান্ড তার প্রথম সান্তিয়াগো বের্নাবেউর গোলটাও করে ফেললেন গতকালকে। এরপর থিবো কোর্তোয়ার অনেকগুলো হিরোইক সেভ ম্যানচেস্টার সিটিকে গোলমুখে শুধু বাঁচিয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদের ভাগ্যের গেরোটা আর খোলেনি। এবং এই যে শাভি আলোনসো, তার ভাগ্যে কি জুটবে তা এখনো পর্যন্ত আমরা জানি না। এই ম্যাচের আগে একটা ইমার্জেন্সি মিটিং হয়েছিল সেল্তা ভিগোর সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পর। বলা হচ্ছিল, অর্থাৎ কিছুটা গুঞ্জন উঠেছিল যে এই ম্যাচটা জিততে না পারলে হয়তো শাভি আলোনসোর ভবিষ্যৎটা আসলেই অনিশ্চিত হয়ে যাবে রিয়াল মাদ্রিদে। কিন্তু গতকালকের ম্যাচের পর সবকিছু রিয়াকশন, ম্যাচের পারফরমেন্স, প্লেয়ারদের কথাবার্তা সবকিছু শুনে মনে হচ্ছে শাভি আলোনসো হয়তো টিকেই যাচ্ছেন আর হয়তো কিছুদিনের জন্য। দেখেন, সেল্তার এগেইনস্টে লাস্ট ম্যাচটা হারের পরও হচ্ছে যেভাবে সমালোচনা হয়েছিল, এই ম্যাচটা যখন রিয়াল মাদ্রিদ হারলো তারপরও রিয়াল মাদ্রিদ, ওই যে আপনি শুরুতে একটা কথা বলছিলেন না, যে শেষ 8 ম্যাচের মধ্যেও যদি আমরা হিসেব করি, মানে লিভারপুলের সাথে ওই ম্যাচটার পর থেকেও যদি হিসেব করি, সবচেয়ে বেটার অ্যাটাকিং পারফরমেন্স বা টিম পারফরমেন্সটা কালকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখা গেছে। কিন্তু হচ্ছে দিন শেষে আপনার রেজাল্টটা পায়নি। ধরেন থিবো কোর্তোয়া একের পর এক সেভ করেছেন, হিরোইক সেভ করেছেন, কিন্তু ফার্স্ট যে গোলটা রিয়াল মাদ্রিদ কনসিড করলো ওখানে হচ্ছে থিবো কোর্তোয়ার হচ্ছে কি আপনার একটা মিস্টেক রয়েছে। এরপর সেকেন্ড গোলটা যখন হল্যান্ড পেনাল্টি থেকে করলেন, সেটার মধ্যে হচ্ছে কি আপনার রুডিগার তাকে যেভাবে ফাউলটা করলো সেটা নিয়ে হচ্ছে অনেক কোয়েশ্চেন রেজ হতে পারে। বাট তারপরও আমার মনে হয় হচ্ছে কি রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামে দর্শকদের দুয়ো শুনেছে। স্টেডিয়ামের বাইরে যখন রিয়াল মাদ্রিদের বাস যাচ্ছিল, শাভি আলোনসোর গাড়ি যখন যাচ্ছিল, তখন কিন্তু এই দর্শকরাই আবার সেই গাড়ির সামনে যে বলছে তুমি থাকো, মানে আমরা এখনো আশাহত হচ্ছি না, এরকম একটা মিক্স আপ সিচুয়েশন। তবে দিন শেষে আপনার ফ্লোরেন্তিনো পেরেজ এমন একটা মানুষ, দিন শেষে ধরেন উনি হচ্ছে ওই হারটা মানতে পারে না। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় কালকে আমি খেয়াল করেছি ফার্স্ট হাফে। শাভি আলোনসো ইজ এ ভেরি চিন্তা করলে প্র্যাগম্যাটিক কোচ, কিন্তু তিনি তার আইডিওলজির ব্যাপারে সেখানে তিনি কম্প্রোমাইজ করবেন না। কালকে রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফে খেলা দেখে মনে হয়েছে আমি গত 4 বছর আগের কার্লো আনচেলত্তির যুগের খেলা দেখছি, কারণ ওই ধরনের কাটিং এজটা ট্রানজিশনে এবং কাউন্টার অ্যাটাকে রিয়াল মাদ্রিদ ওয়াজ লিথাল। সেটা হয়তো ওভাবে আপনি ট্রান্সলেট করতে পারেন নাই, কিন্তু শাভি আলোনসো অ্যাজ আ কোচ বায়ার লেভারকুসেন বাদ দিলে অতটাও প্রতিকূল পরিস্থিতির শিকার হন নাই। এখন যেরকম তিনি প্রতিকূল পরিস্থিতির শিকার হচ্ছেন, এরকম একটা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে তিনি যখন যেহেতু তিনি একজন আইডিওলজিস্ট কোচ, সেখান থেকে তিনি কিছুটা সরে আসছেন। তার সাইকিতেও বোঝা যাচ্ছে যে তিনি কতটা চাপে আছেন এবং চাপটা তার সব কিছুতে আসলে এফেক্ট করছে। এটা একদিকে ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা হচ্ছে যে তিনি অ্যাডাপ্টিবিলিটির দরজাটা ওপেন রাখছেন, যে তিনি যেভাবে এতদিন কোচিং করিয়ে এসছেন তার মধ্যে অবশ্যই তিনি তো কোচিংয়ের বয়সের হিসাবে তুলনা করলে তিনি এখনও যথেষ্ট তরুণ একজন কোচ, তার যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। এবং বিশেষ করে আপনি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা অন্য যে কোনো ক্লাবের তুলনায় একদমই আলাদা। পেপ গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটিতে গত বছর ভয়াবহ খারাপ পারফর্ম করেছে, মানে অ্যাজ এ কোচ। আর্নে স্লট সেরকম একটা খরার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের যতটুকু না সমালোচনা শুনতে হচ্ছে, আপনি রিয়াল বা বার্সেলোনা কোচ হলে তার চাইতে অনেক বেশি সমালোচনা শুনতে হবে। এরকম ম্যাচ হেরে গেলে আপনাকে চাকরি বরখাস্ত হওয়ার এরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। কিন্তু এই জন্যই ভালো বলছি যে তিনি অ্যাডাপ্ট করার জন্য শুরু করেছেন, যে কারণে তিনি তার আইডিওলজি থেকে সরে এসে একদম ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলিয়েছেন, যেখানে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা তাদের বেটার আউটপুটটা দিতে পারে। ভিনিসিয়াস এবং রদ্রিগোর পারফরমেন্স দেখে সেটা বোঝা গেছে, যদিও শট অন টার্গেটে আসলে রিয়াল মাদ্রিদের খুব একটা এফিসিয়েন্সি ছিল না। খারাপ দিকটা হচ্ছে যে শাভি আলোনসোর এই যে মানে শেখার যে প্রসেসটা, এই প্রসেসটা তো আপনি রিয়াল মাদ্রিদে আসলে অতদিন পাবেন না, কারণ এই দলটাতে ফ্লোরেন্তিনো পেরেজ ট্রফি ছাড়া আপনাকে কাউকে অযথা বসিয়ে রাখবেন না। আপনি প্লেয়ারদের যতই সাপোর্টটা পান, ইনফ্যাক্ট সবাই কথা বলেছেন শাভি আলোনসোর সাপোর্টে, রদ্রিগো গিয়ে জড়িয়ে ধরেছেন প্রথম গোলটা করে শাভি আলোনসোকেই। তো এত সাপোর্টের পরও আপনি শেখার উইন্ডোটা যতটুকু কমিয়ে আনা যায়
ততটুকুই ভালো, কারণ যদি এরপর এইভাবে চলতে থাকে, আলাভেজের ম্যাচে শাবি আলোনসোকে আমরা দেখব খুব বেশি সময় আসলে তিনি এটার জন্য পাচ্ছে না, বাট গতকালকের পর তিনি বেঁচে গেলেন। তবে একদিক থেকে হচ্ছে যেটা বলছিলাম, দেখেন রড্রিগোর হচ্ছে 32 ম্যাচ পর তিনি হচ্ছে গোল করলেন, অথচ এই রড্রিগো শুরুটা করেছিলেন কি দারুণ ভাবে, তার একটা দারুণ একটা ক্রস, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র তিনি রাখতে পারলেন না পোস্টের মধ্যে। বেটার পারফরমেন্স হচ্ছে যেহেতু কিলিয়ান এমবাপ্পে নাই, এই দুইজনের ইনফ্লুয়েন্স কিন্তু ম্যাচের মধ্যে বেশ ভালোভাবেই ছিল। তবে শাবি আলোনসোর জন্য হচ্ছে গিয়ে একটু টার্মোয়েল সিচুয়েশনের মধ্যেই তাকে পড়তে হচ্ছে, অথচ এই শাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদে স্টার্ট করলেন তখন শুরুর দিকে স্ট্যাটগুলোই দেখুন না, 14 ম্যাচের মধ্যে 13টাই রিয়াল মাদ্রিদ জিতেছিল। এখন পর্যন্ত সব কম্পিটিশন মিলিয়ে সেই পার্সেন্টেজ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। 28 ম্যাচ রিয়াল মাদ্রিদ এই সিজনে খেলেছে, 19টা জয়, 4টা ড্র, 5টা হার। 5টা হারের মধ্যে খুব সিগনিফিকেন্ট হারটা শাবি আলোনসোর গায়ের কাটা হয়ে আছে আতলেতিকো মাদ্রিদের কাছে হার, ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির কাছে, গতকালকে ম্যানচেস্টার সিটি, এর আগে সেল্তা ভিগো, এই মিলিয়ে লিভারপুল আছে মাঝখানে। এই 5টা হারের মধ্যে 4টা দলই বড় দল, একটা দল সেল্তা ভিগো অবশ্যই স্প্যানিশ ক্লাবের স্ট্যাচার বিচারে বড় দল, মাঝারি থেকে বড় মানের দল, তারপরও যেভাবে রিয়াল মাদ্রিদ হেরেছে সেটা মোটেও অ্যাকসেপ্টেবল না। কিন্তু শাবি আলোনসো এই তার যে ফেটটা রয়েছে তিনি সেটা মেনে নিচ্ছেন, এমনকি প্রেস কনফারেন্সে তিনি প্লেয়ারদেরকেও বাঁচিয়েছেন, বলছেন যে প্লেয়ারদের আসলে দোষ দেওয়ার কিছু নেই, এই যে পারফরমেন্স সবকিছুই শাবি আলোনসো নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছেন। প্রেস কনফারেন্সে তিনি কি বলছেন সেটাও আমরা একটু দেখতে চাচ্ছি। শাবি আলোনসো মেনে নিচ্ছেন যে এই ধরনের পারফরমেন্স কখনোই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে থাকার যোগ্যতা রাখে না, তারপর তিনি সময় চাইছেন এবং বলছেন যে থিংস উইল টার্ন অ্যারাউন্ড, দে উইল টার্ন দ্য থিংস অ্যারাউন্ড। এই জায়গাটাই হচ্ছে ধরেন স্টেডিয়ামে তো তাকে দুয়োর শুনতে হয়েছে, তো এটাও হচ্ছে শাবি আলোনসোরা স্বীকার করে নিচ্ছেন যখন রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে খেলবে এবং রিয়াল মাদ্রিদ একের পর এক ম্যাচ যখন জিততে পারবে না, খুব স্বাভাবিকভাবেই দর্শকরা এমন রিয়্যাক্ট করবে, সেটা পুরো দলই মেনে নিয়েছে এবং খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদ যাচ্ছে, সেই সময়টা পার করার জন্য এখনো সবাইকে একটু ধৈর্য আসলে তিনি ধরতে বলছেন এবং সবার চাপ নিচ্ছেন না, এবং সবার বডি ল্যাঙ্গুয়েজে কালকে টের পাওয়া গেছে। ইনফ্যাক্ট থিবো কর্তোয়া কিন্তু মিক্স জোনে এসে বলছেন যে গোলটা যেটা কনসিড করেছে প্রথম গোলটা, সেটা আসলে তার দোষ ছিল, এবং আবারও তিনি বলছেন যে শাবির পাশে ফুটবলারও রয়েছেন, শাবির জন্য তিনি বলছেন সাম্প্রতিক সময়টা আমাদের জন্য ভালো যাচ্ছে না, আজ আমরা দেখিয়েছি পুরো দল কোচের পাশে আছে, যদি এই ম্যাচ ভালো ফর্মে থেকে খেলতাম তাহলে কেউ কিছু বলতো না, সবাই উদ্বিগ্ন, তারপর আমরা কোচের পাশে আছি, থিবো কর্তোয়া। এবং একই সাথে কিন্তু একই টাইপ কথা বলেছেন জুড বেলিংহ্যাম। রড্রিগো বলেছেন যে তিনি যে গোলের পর কোচকে যে জড়িয়ে ধরেছিলেন তার কারণ ছিল শাবি আলোনসো হচ্ছে একটা টাফ টাইমের মধ্যে দিয়ে তিনি যে যাচ্ছেন সেটা দলের সব ফুটবলাররাই জানেন এবং তারা যে শাবি আলোনসোর পাশেই আছেন শতভাগ। এবং মানে সবাই বলেছেন আসলে কথা বলতে গেলে এখন শাবি আলোনসোর জন্য না হয় একটা সংকটময় পরিস্থিতি যাচ্ছে, কিন্তু দেয়ার ওয়াজ পেপ গার্দিওলা, মানে এখানে আমরা একটা গুরু শিষ্যের ব্যাটেল দেখলাম, যে গুরু শিষ্যের ব্যাটেলে আপনি পেপ গার্দিওলা হচ্ছে রিয়াল মাদ্রিদের চিরন্তন কাঁটা, যদি কোনো কোচ থেকে থাকেন সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে সবচেয়ে বেশি বার হারিয়েছেন তিনি হচ্ছেন পেপ গার্দিওলা, কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট আপনি প্রথম প্রেস কনফারেন্স থেকে শুরু করেন, আমি জানি, আমরা সবাই জানি শাবি আলোনসো এবং পেপ গার্দিওলার সম্পর্ক অনেক ভালো, কিন্তু তারপর এমন একটা কথা তিনি বেছে নিলেন শাবি আলোনসোকে বাঁচানোর জন্য এবং ওই ঠাট্টা মশকরা করার জন্য, যে ওই কাজটা আসলে তো শাবি আলোনসো নিজেই ভালো করতে পারেন। তবে যে কথাটা বলেছেন, যে একটা সুগন্ধির কথা বলেছেন ওই কাজটা করার ব্যাপারে, সেটার ব্যাপারে পেপ গার্দিওলার একটা তাকে প্রেসে হচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে তাদেরকে কটাক্ষ করা হতো যে তিনি যখন ফুটবল খেলেন বা ওইরকম খেলেন ওইটা বের হয় আর কি। তো যাই হোক, সেখান থেকে একটা মেন্টাল গেম শুরু, এবং 5 বছর পর রিয়াল মাদ্রিদ অর্থাৎ সান্তিয়াগো বের্নাবেউতে যে জেতাটা, 9 ম্যাচ আলটিমেটলি আপনার 5 বছর এবং 9 ম্যাচ পর জিতলো, এবং গত সিজনেও আপনার কিন্তু রিয়াল মাদ্রিদের মাঠে এসে কিংবা 2 লেগ মিলে পেপ গার্দিওলার পারফরম্যান্স ভালো ছিল না, কিন্তু সেখান থেকে যেভাবে তারা এই ম্যাচে কাম ব্যাক করেছে সেটা পেপ গার্দিওলা এবং ম্যানচেস্টার সিটির জন্য খুবই দরকার। তার কারণ এখনো কিন্তু ডিফেন্সিভ সলিডিটির জায়গা থেকে মানে ম্যানচেস্টার সিটির অবস্থা খুব যে একটা ভালো তা কিন্তু না, শেষ 11টা ম্যাচে মাত্র 2টা ম্যাচে তাদের ক্লিন শিট রাখার সুযোগ হয়েছে, অর্থাৎ ডিফেন্সিভ সলিডিটি বলেন কিংবা মিডফিল্ডের কম্বিনেশন বলেন, এখনো অনেক জায়গায় ম্যানচেস্টার সিটির কাজ করার ব্যাপার রয়েছে। তবে যেটা ম্যানচেস্টার সিটি মানে এই সিজনে একটা মানে ওয়ান্ডারফুল থিং হয়েছে সেটা হচ্ছে তাদের লেফট হ্যান্ড সাইড, যেখানে জেরেমি ডোকু এবং নিকো ওরাইলির কম্বিনেশনটা ইজ মানে সামথিং মানে ডিলাইটফুল টু ওয়াচ। আর ওইদিকে চেয়ারকি তো ছিলেনই, চেয়ারকিকে যে সামাল দিতে গতকালকে খাবি খেতে হয়েছে, যতটুকু সময় তিনি বল পেয়েছেন ইট ওয়াজ আ ডিলাইট টু ওয়াচ। এবং একই সাথে কিন্তু এই ম্যাচের ম্যানচেস্টার সিটির অনেকে বলে না হচ্ছে আপনার সাইলেন্ট হিরো, সেটা মনে হয় নিকো গঞ্জালেজের কথা আসলে
বলতে হবে। Exactly. যেভাবে তিনি মিডফিল্ডটাকে ব্লক করে রেখেছেন সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য আসলে টাফ হয়ে গেছে। তবে সবকিছু মিলিয়ে দিন শেষে আপনার ম্যানচেস্টার সিটি জিতলো। ম্যানচেস্টার সিটি রাউন্ড অফ 16-এর মিনিমাম প্লে অফটা যে তারা খেলতে পারছে সেটাও কিন্তু নিশ্চিত হয়ে গেছে। প্রিমিয়ার লিগে তাদের অবস্থান বেশ ভালো, চ্যাম্পিয়ন্স লিগে তারা জাম্প আপ করলো। পেপ গার্দিওলা আসলে সেই দুঃসময়টা আমার মনে হয় সিজনের শুরুতে তিনি যেটা ফেস করছিলেন সেটা মোটামুটি কাটিয়ে উঠছেন। বিপরীতে সেই জিনিসটা আসলে টার্ন ওভার করে এখন চলে এসেছে শাবি আলোনসোর উপর। শাবি আলোনসোর উপরই এখন প্রেশারটা থাকবে, বছরটা শেষ হবে কিভাবে সেটা দেখার আদৌ তিনি অপেক্ষা আছে। নিজে বছরটা শেষ করতে পারেন কিনা। আবার এটাও দেখেন যে আমরা যে শাবি আলোনসোর উপর এত প্রেশার দেওয়ার কথা বলছি, গত বছরই রিয়াল মাদ্রিদ টপ 8-এ ছিল না, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে তো রাউন্ড অফ 16-এ কোয়ালিফিকেশন খেলে আসতে হয়েছে। সেখানে রিয়াল মাদ্রিদের এখন টেবিল অবস্থান সপ্তম, আতলেতিকো মাদ্রিদের উপরে। স্ট্যাটিস্টিক্যাল বিচারে রিয়াল মাদ্রিদের অবস্থা যথেষ্ট ভালো, এবং পারফরমেন্সের বিচার করলে রিয়াল মাদ্রিদ শুরুতে যেভাবে শুরু করেছিল সেই মোমেন্টামের কারণেই এখনো লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সের এই ঘাটতির পরও এখনো যে খুব একটা সিকিউরিটি মেজর কোনো বড় ডিফারেন্স হয়নি, এবং যে 4 পয়েন্টের গ্যাপটা রয়েছে বার্সেলোনার সঙ্গে সেটা হয়তো অ্যামেন্ড করা সম্ভব, কারণ এখন তো আপনার মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগ নাই, এখন শুধুমাত্র কোপা দেল রে আর লিগের পারফরমেন্স আপনাকে কনসেন্ট্রেট করতে। আপনি বার্সেলোনার সঙ্গে খেলে ফেলেছেন, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে খেলে ফেলেছেন, অ্যাথলেটিক বিলবাওটা খুবই কঠিন ফিক্সচার ছিল। এখন হচ্ছে মিড টেবিল দলগুলোকে আপনি যেভাবে ডিল করতে, মানে মিড টেবিল দলেই তো আপনি বেসিক্যালি আপনার পা হওয়ার কারণে সবচেয়ে বড় সমস্যাগুলো তৈরি হয় রিয়াল মাদ্রিদের জন্য বা বার্সেলোনার জন্য। সেটাকে যদি এখন ন্যাভিগেট করতে পারেন, এবং এমবাপের ইনজুরি কতটুকু আসলে রিয়াল মাদ্রিদকে ভোগাবে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ রয়েছে, আবার ম্যানচেস্টার সিটির সামনেও আসলে আর্সেনালকে টেক্কা দেওয়ার মতো যথেষ্ট ফায়ার পাওয়ার এখনো বাকি আছে। ডিসেম্বর মাসে অনেক লম্বা ফিক্সচার, ডিসেম্বর জানুয়ারিতে অনেক কিছু হয়ে যেতে পারে, সেটাই এখন জাস্ট দুই দলের দেখার ব্যাপার থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.